কিন্তু লাহোরে ভারতের সীমান্ত থেকে মাত্র 18 মাইল দূরে হওয়া সত্ত্বেও ভারত সর্বশক্তি নিয়ে করা এই আক্রমণ ব্যর্থ হয়। পাকিস্তান আর্মির লাহোরের বাইরে ভারতের আক্রমণকে সফলভাবে প্রতিরোধ করে এবং যুদ্ধবিরতির আগ পর্যন্ত পুরো 18 দিন ভারতীয় বাহিনীকে ঠেকায় রাখে। কে ঠেকায় রাখছিল জানেন? কে ঠেকায় রাখছিল ওইখানে? পাকিস্তানি আর্মির কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জি, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লাহোরকে রক্ষা করছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এবং এই লাহোরকে রক্ষা করার সৈনিক ছিল জিয়াউর রহমান। এই জন্য জিয়াউর রহমান পাকিস্তানের বীরত্ব সূচক খেতাব পায়। আবার উল্টো দিকে কসুর সেক্টরে পাকিস্তান আক্রমণ চালায়, ভারতের খেমকারান শহর দখল করে নেয়। ভারত জম্মু থেকে শিয়ালকোটের দিকেও আক্রমণ করে। শিয়ালকোট বর্ডার থেকে মাত্র 12 মাইল দূরত্ব থাকা সত্ত্বেও এখানে ভারতীয় বাহিনী ব্যর্থ হয়। পাকিস্তানি আর্মি সফলভাবে তাদের সেই আক্রমণকে শিয়ালকোটের বাইরেই প্রতিহত করে। এই শিয়ালকোটের ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৎকালীন একটা ব্রিগেডের কমান্ডার। কে ছিল? ব্রিগেডিয়ার আমির আব্দুল্লাহ নিয়াজি। এই নিয়াজি 1971 ইস্টার্ন সেক্টরের কমান্ডার ছিল। তৎকালীন পাকিস্তান আর্মির সফলতা নিয়ে আন্তর্জাতিক মহল এবং গণমাধ্যমে সাড়া পড়ে যায়। অবশেষে জাতিসংঘের ডাকে সাড়া দিয়া ভারত 20 সেপ্টেম্বর দ্রুত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়। পাকিস্তান এরপর অনিচ্ছা সত্ত্বেও 23 সেপ্টেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় এবং ফলে যুদ্ধ সমাপ্তি ঘটে। ভারত মাতা কিন্তু 47 সালে স্বাধীনতা লাভের পর থেকে উপমহাদেশে ব্যাপকভাবে সামরিক আগ্রাসন চালাইছে বিভিন্ন এলাকায়। কোথায় কোথায় আসেন একটু দেখি। ভারত 1948 সালে 82,000 বর্গমাইল এলাকার নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য আক্রমণ করে এটাকে দখল করে নেয়, নিজের রাজ্য ঘোষণা করে। ওই অভিযানের নাম ছিল অপারেশন পোলো। ভারত তার স্বাধীনতা লাভের পর 1947 থেকে 48 সালে জম্মু কাশ্মীর 16,309 বর্গমাইল, 1948 সালে জুনাগড় রাজ্য 3,337 বর্গমাইল, 1948 সালে নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য 82,698 বর্গমাইল, 1961 সালে গোয়া রাজ্য 1,429 বর্গমাইল, 1971 সালে পূর্ব পাকিস্তান 57,320 বর্গমাইল, 1975 সালে সিকিম রাজ্য 2,740 বর্গমাইল, সর্বমোট 1,62,405 বর্গমাইল এলাকা সামরিক অভিযান চালায়, দখল করে, যেটার পরিমাণ জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি। এর মধ্যে 1,05,084 বর্গমাইল এরিয়াকে নিজের সাথে অফিসিয়ালি যুক্ত করে নেয়, অ্যানেক্স করে নেয়, রাজ্য বানায়। বাকি পূর্ব পাকিস্তানের 57,000 বর্গমাইলকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে রাখে, প্রথমে মুজিব এবং পরে হাসিনার সময়। অধীনস্থ জনপদ, একটা কলোনি, প্রায় উপনিবেশ। এছাড়া ভারত মাতা 1962 সালে তিব্বত দখল করতে গিয়ে চীনাদের হাতে মাইর খায়। 87-90 সালে শ্রীলঙ্কাতে মাতব্বরি করতে গিয়ে সামরিক বাহিনী পাঠায়, পরিণামে তামিল বিদ্রোহীরা আত্মঘাতী হামলায় রাজীব গান্ধীকে উড়ায় জয় বাংলা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় এরিয়া আর কোন দেশ সামরিক হামলা করে দখল করে, যেটা ভারত মাতা করেছে। মজার ব্যাপার হচ্ছে এরপরেও এদের প্রোপাগান্ডার এমনই জোর যে আন্তর্জাতিক মিডিয়া সবাই পাকিস্তানকে যুদ্ধবাদ দেশ মনে করে আর ভারত মাতাকে গান্ধীর নেংটি পড়া অহিংস শান্তিবাদী দেশ ভাবে। এত বড় একটা যুদ্ধবাজ দেশ যে 62 থেকে 65 সালে 3 বছরের মধ্যে চীন এবং তার চেয়ে ক্ষুদ্র পাকিস্তানের মার খাওয়ার পর হন্যা হইয়া পাকিস্তানকে খণ্ডিত করতে উদ্গ্রীব হয়ে ওঠে এবং পরিকল্পনা ভাবে। সে তাদের এজেন্ট শেখ মুজিব সোহরাওয়ার্দীর বডিগার্ডের মাধ্যমে ঠিক করে 65 সালে যুদ্ধের পর 6 দফাকে উপস্থাপন করে। ভারত পাকিস্তানের যুদ্ধ হয় 65 সালের সেপ্টেম্বর, মুজিব 6 দফা উত্থাপন করে 66 সালের ফেব্রুয়ারিতে। কিরকম মজার একটা কাকতালীয় ব্যাপার, তাই না? তাই না এডিটর সাহেব? মেলা দিন পরে কাউয়ার কথা মনে আসলো। কাউয়ার সাউন্ড দিবেন না? জোরে দেন, আরো জোরে, আরো জোরে। হয়েছে হয়েছে, কাকতালীয় তাই কাউয়ার সাউন্ড, বুঝছাও। 6 দফা এবং এর মধ্যে পাকিস্তানের অর্থনৈতিক শোষণের ভুয়া বয়ানকে আমাদের আগের এপিসোডে আমরা বিস্তারিত আলোচনা করে সেই বয়ানকে জয় বাংলা করে দিছি না? ভারতীয় এজেন্টরা আগে থেকে প্রস্তুত ছিল এটা নিয়ে। গত এপিসোডে 6 দফা প্রণেতাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। আজকে আর একজন মুখ্য চরিত্রের মুখোশ উন্মোচন করা হবে, তার নাম সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে 60-এর দশকের প্রথম থেকেই কোমর বেঁধে নামে পড়ে। 71 সালের মার্চ মাস পর্যন্ত সমস্ত আলোচনা ভণ্ডুল করা এবং গৃহযুদ্ধ লাগানোর পিছনে তার অনেক ভূমিকা আছে। সে পূর্ব পরিকল্পনা মতো গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, যাতে তার গুরু ভারত সামরিক অভিযান চালানোর একটা অজুহাত খুঁজে পায়। এই সিরাজুল আলম সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, উনি ছিলেন এক ভারতীয় রয়ের এজেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শিষ্য। তিনি মাঝে মাঝে কলকাতা যেতেন এবং গেলে সেই এজেন্টের কলকাতার ভবানীপুরের রাজেন্দ্রপুর লেনের বাসাতেই উঠতেন এবং থাকতেন। সেই এজেন্টের কলকাতায় বাড়ি ছাড়াও বাংলাদেশেও বাড়ি ছিল এবং তিনি বাংলাদেশের নাগরিকও ছিলেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ৭৩-এর কারচুপির নির্বাচনে তৎকালীন বাকেরগঞ্জ 14 আসন, বর্তমানে পিরোজপুর 1 আসন, যেটা বর্তমানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আসন, ওইখানে এমপি নির্বাচিত হয়েছিল। শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে ৭৫-এ সে ব্যক্তি আবার ইন্ডিয়া চলে যায়। তার নাম চিত্তরঞ্জন সুতার। এবার আসেন চিত্তরঞ্জন সুতারকে একটু চিনে নিই। এই চিত্তরঞ্জন সুতার 1971 সালের পর ইন্দিরা গান্ধীর সাথে দেখা কইরা বাংলাদেশকে পুরোপুরি ভারতের সাথে যুক্ত করা, মানে যেভাবে হায়দ্রাবাদ, সিকিম, গোয়া, কাশ্মীরের মতো ভারত একটা প্রদেশ করছিল, ওইরকম প্রদেশ করতে বলছিল। ভারত প্রথমে আওয়ামী লীগের সাথে 7 দফা চুক্তি করে সেই পথে আগাচ্ছিল। পরে বিভিন্ন কারণে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট হিসেবে রাখাটাকে ডিসাইড করে। পরবর্তীতে কংগ্রেসের প্রেসিডেন্ট জ্ঞানী জৈল সিং এটাকে ইন্দিরার সবচেয়ে বড় ব্লান্ডার হিসেবে আখ্যা দিছিল। আমাকে শেখ হাসিনাকে যখন এই ব্যাপারে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়, মেজর আশরাফ তার এনটিভি সাক্ষাৎকারে বলেন, তার ছোট বোন রেহানা আমার স্ত্রীর ক্লাসমেট ছিল। এই বিষয়গুলো নিয়ে তার প্রতি একটা শ্রদ্ধা আমার ছিল এবং সেই শ্রদ্ধা হিসাবে তাকে আমি রিসিভ করেছি, নট অ্যাজ অ্যান অফিসিয়াল ডিউটি বাট এই কারণেই। এবং ওনাকে আমার বাসায় নিয়ে এসেছি, উনি এসেছেন আমার বাসায়, খেয়েছেন। একটি ঘটনা যখন থেকে তার প্রতি আমি একদম অসন্তুষ্ট হয়ে যাই, তার প্রতি আমার বিরাগ আমার জন্মগ্রহণ করে সৃষ্টি হয়, সেটা হচ্ছে সেই সময় আপনার যদি মনে থাকে বিচিত্রা বলে একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, শাহাদত হোসেন উনি ছিলেন তার এডিটর। জয়েল সিং বলে নামে একজন ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন। তার টার্মস যখন এক্সপায়ার হয়ে যায় তখন ওই জয়েল সিং এর সঙ্গে, জ্ঞানী জয়েল সিং, তার সঙ্গে আমাদের শাহাদত সাহেব একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তো বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর আলোকপাত করতে যেয়ে জয়েল সিং সাহেব বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ব্লান্ডার অফ ইন্ডিয়া ওয়াজ টু হ্যাভ উইথড্রন দ্য ট্রুপস ফ্রম বাংলাদেশ 1971। এটা শাহাদত সাহেবকে বলেছিলাম। আমি যখন এটা পড়ার পর আমার মনটা খুব খারাপ হয়েছে যে কিভাবে এইরকম একটা উক্তি করতে পারে। তো এর কিছুদিন পরেই শেখ হাসিনা যখন আসলেন, ওনাকে আমি বললাম, আমি তাকে রিসিভ করে জানেন, আমি বললাম যে ম্যাডাম আপনি জানেন এরকম একটা বক্তব্য দিয়েছে, অ্যান্ড ইউ নো হোয়াট ওয়াজ হার রেসপন্স? সে তো ঠিকই বলেছে। উত্তর ছিল, সে তো ঠিকই বলছে। এদের কাছে স্বাধীন বাংলাদেশ ছিল বাংলাদেশের মানুষকে উজবুক বানানোর একটা মূলা। এরা সবসময় নিজেদেরকে ভারতের প্রদেশ হিসেবে কল্পনা করে। এদের পূর্ব বাংলার মুসলমানদের সংস্কৃতি, ধর্ম নিয়ে ব্যাপক বিদ্বেষ। পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান এই উপমহাদেশের মুসলমানদের বাসভূমি হিসেবে টিকে থাকলে এদের এজেন্ডা বাস্তবায়নে ব্যাপক বাধা আসবে। সেই জন্যই পাকিস্তানকে ভাঙতে হবে।